সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আবার পুনরায় ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো আল্লাহর রহমতে, এবং আমিও সুস্থ আছি যথারীতি আল্লাহর রহমতে। তোমরা অনেকেই জানিয়েছো যে তোমাদের রিভিশন ক্লাসের নেওয়ার জন্য, তো সেই জন্য আমি রিভিশন ক্লাস আজকে থেকে নেওয়া শুরু করলাম। এই রিভিশন ক্লাসের পাশাপাশি আমাদের নতুন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমি তোমাদের ভিডিও ক্লাস এভাবে তৈরি করে তোমাদের কাছে পোস্ট করে দেব। তবে এখন থেকে যেটা হবে, প্রতি সপ্তাহে সোম, মঙ্গল এবং বুধবার 3টা ক্লাস তোমরা পাবে, এবং সকাল 11টার মধ্যে আমি তোমাদেরকে এই ভিডিও ক্লাসগুলো তোমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্ট আছে সেটাতে আমি পোস্ট করে দেব। এই পোস্ট করার পরে অবশ্যই তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে, এবং ভিডিওগুলো দেখার পরে তোমরা প্রত্যেকেই নাম এবং রোল নাম্বার সহ আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে, এবং এটাই তোমাদের ক্লাসের যে অ্যাবসেন্ট বা প্রেজেন্ট তোমরা যে ক্লাসটা করেছো এটাই কিন্তু আমি এখন থেকে কাউন্ট হবে। দিস ইজ দ্য ওয়ে নাও I am going to implement. So let's go. ফার্স্ট চ্যাপ্টারে আমাদের কী ছিল তোমাদের মনে আছে? ফার্স্ট চ্যাপ্টারে আমাদের মোট 4টা টপিকস নিয়ে আমাদের আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ফার্স্ট যে টপিকসটা ছিল সেটা হচ্ছে হিস্ট্রি অফ কম্পিউটিং অ্যান্ড ইন্টারনেট, অর্থাৎ কম্পিউটারের ইতিহাস এবং সেই সঙ্গে ইন্টারনেটের ইতিহাস। এখানে মূলত এই কম্পিউটার এবং ইন্টারনেট এর হিস্ট্রিটাই আমরা মূলত এখন আলোচনা করব। চলো দেখি, আমরা প্রথমে হিস্ট্রি অফ কম্পিউটিং অ্যান্ড ইন্টারনেট এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমিও তোমাদেরকে পড়িয়েছিলাম যে কম্পিউটারের আবিষ্কারক কে ছিলেন, তোমরা বলতে পারবে নিশ্চয়ই, তাই না? তো এখানে দেখো আমার নোটে যেটুকু, আর এখন থেকে আমি নোটে যেটুকু পড়াবো ঠিক সেটুকুই তোমরা পড়বে, এবং আমি আবারও নোটগুলো তোমাদেরকে পাঠাবো টেক্সট মার্ক করে, অর্থাৎ যেটুকু পড়া দরকার সেটুকু একটা কালার দিয়ে মার্ক করে দেব, যাতে সেটুকু যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথম যে টপিকসটা আছে হিস্ট্রি অফ কম্পিউটিং অ্যান্ড ইন্টারনেট, এখান থেকে আমরা প্রথমে কম্পিউটারের ইতিহাসটা দেখি। The term computer derived from Greek word compute, অর্থাৎ কম্পিউটার যে শব্দটা এটা একটা গ্রিক শব্দ কম্পিউট থেকে এসছে। This means that calculate or programmable machine এ যার অর্থ দাঁড়ায় কি ক্যালকুলেট, অর্থাৎ গণনা করা, অথবা যেটা দিয়ে কোনো ধরনের প্রোগ্রাম তৈরি করা যায়। কম্পিউটার ক্যানট ডু এনিথিং উইদাউট এ প্রোগ্রাম, অর্থাৎ কম্পিউটার মধ্যে সন্নিবেশিত যদি কোনো প্রোগ্রাম না থাকে তাহলে কম্পিউটার একা একা নিজে কোনো কাজ করতে পারে না। এই পর্যন্ত যতগুলো চ্যাপ্টার তোমাদের পড়িয়েছি তাতে তোমাদের নিশ্চয়ই অভিজ্ঞতা হয়ে গেছে যে কম্পিউটারে কোনো
প্রোগ্রাম অর্থাৎ অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার না থাকলে সে কম্পিউটার দিয়ে কিন্তু কাজ করা যায় না। চার্লস ব্যাবেজ is called the father of the computer, অর্থাৎ সর্বপ্রথম যে ব্যক্তিটি কম্পিউটার আবিষ্কার করেন তার নাম ছিল কি? চার্লস ব্যাবেজ। The first mechanical computer designed by Charles Babbage between 1833 to 1871, অর্থাৎ চার্লস ব্যাবেজ যে কম্পিউটারের যে ডিজাইনটা তৈরি করেছিলেন সেটা ছিল কোন সময়ের মধ্যে তিনি এই কাজটি সম্পন্ন করেন? তার এই কাজটি সম্পন্ন করতে সময় লেগেছিল 1833 থেকে 1871 এই সময়টা। তো হিস্ট্রি অফ কম্পিউটারের মধ্যে এইটুকু পড়লেই তোমাদের জন্য যথেষ্ট, এইটুকু পড়লেই হবে। দ্যাট উইল বি এনাফ ফর ইউ। এখন চলে আসি আমরা ডেফিনিশন অফ কম্পিউটার। কম্পিউটারকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি দেখো। এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ডিভাইস capable of receiving input, storing set of instruction for solving problem and generating output with high speed and accuracy। অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে এক কথায়, যেভাবে আমরা কম্পিউটারকে সংজ্ঞায়িত করতে পারি দেখো, এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ডিভাইস, অর্থাৎ কম্পিউটারটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ডিভাইস, অর্থাৎ একটা মেশিন ক্যাপেবল অফ রিসিভিং ইনপুট, স্টোরিং সেট অফ ইনস্ট্রাকশন ফর সলভিং প্রবলেম অ্যান্ড জেনারেটিং আউটপুট উইথ হাই স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে, যার কিনা ক্ষমতা আছে, এই কম্পিউটারের ক্ষমতা আছে কি, একটা হচ্ছে ইনপুট নেওয়া, অর্থাৎ আমরা যা চাই সেটা ইনপুট দিতে হবে ফার্স্টে, অর্থাৎ কিবোর্ড দ্বারা আমরা সাধারণত, তোমরা তো জানোই যে ইনপুট ডিভাইসগুলোর মধ্যে কিবোর্ড হচ্ছে সবচেয়ে অন্যতম। এই কিবোর্ড দিয়ে যে আমরা ইনপুটটা দিই সেটা সে প্রথমে স্টোর করে, স্টোরিং সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ এই যে কিবোর্ড দিয়ে আমরা কতগুলো ইনস্ট্রাকশন দিই সেই ইনস্ট্রাকশনগুলো সে প্রথমে স্টোর করে কি জন্য? ফর সলভিং অ্যান্ড জেনারেটিং আউটপুট। সেই আমরা যে ইনপুট দিলাম সেই ইনপুটটাকে সলভ করা, সেই ইনপুটটাকে সে একটা প্রবলেম হিসেবে এখানে বলা হয়েছে, সেই ইনপুটটাকে সে সলভ করে এবং তার আউটপুটটা দেয় খুব দ্রুত এবং খুব সঠিকভাবে। অর্থাৎ তোমরা যদি কোনো কম্পিউটারে কোনো ডকুমেন্ট তৈরি করতে চাও তাহলে প্রথমে কি করতে হবে? কিবোর্ড দিয়ে প্রথমে তোমাকে ইনস্ট্রাকশন দিতে হবে। অর্থাৎ তুমি যদি তোমার নামটাই কম্পিউটারে লিখতে চাও তাহলে কি করতে হবে? প্রথমে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল খুলতে হবে, সেখানে তুমি তোমার নামটা লিখবে, ততক্ষণে কম্পিউটার সেটা কম্পিউটারে সেট হবে। সেট হওয়ার পর ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে সেটা প্রসেস হবে এবং আফটার অল তারপরে তুমি সেটার আউটপুটটা পাবা, অর্থাৎ সেটা তুমি তোমার স্ক্রিনে দেখতে পাবা। এটা স্পিড বলা হয়েছে এই কারণে যে তুমি
টাইপ করতে তোমার সময় লাগছে কতটুকু? হয়তো ম্যাক্সিমাম 1 মিনিট মেবি। এর মধ্যেই কিন্তু ডিসপ্লেতে অর্থাৎ স্ক্রিনে তুমি তোমার নামটা দেখতে পাচ্ছ এবং সেই নামটা সঠিকভাবেই তুমি দেখতে পাচ্ছ, যদি তুমি স্পেলিং মিস্টেক না করে থাকো। ঠিক আছে, আমি মনে হয় বোঝাতে পেরেছি আশা করছি। তাই না, আমি আবারও রিভিউ করছি। দেখো, a computer is an electronic data processing device capable of receiving input, storing set of instruction for solving problem, and generating output with high speed and accuracy. So কম্পিউটার, এখানে আমরা জানলাম যে কম্পিউটার কি, আবার এটাকে আমরা কম্পিউটারের ডেফিনিশন হিসেবেও কিন্তু লিখতে পারি। So now let's go to the second part, that's it, internet. ইন্টারনেট সম্পর্কে আমি কিছুটা তোমাদেরকে এখন ধারণা দিই। ঠিক আছে, the internet has revolutionized the computer and communications world like nothing before. অর্থাৎ এই যে ইন্টারনেটের আবিষ্কারটা আমাদের যোগাযোগের ক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে এসে দিয়েছে, যেটা এর আগে কোনো আবিষ্কারই নিয়ে এসে দিতে পারেনি। এই কম্পিউটারের বদলতে দেখো, আজকে আমি এইখানে বসে যদি মনে করি একটা সফটওয়্যার, যেমন তোমরা নিজেরাই এখন ব্যবহার করছো, মেসেঞ্জার, ফেসবুক, জুম, এগুলো দ্বারা ইচ্ছা করলেই তুমি তোমার বাসায় বসে এখান থেকে 5 থেকে 10,000 মাইল দূরে অবস্থিত তোমার কোনো আত্মীয় যদি কেউ আমেরিকা বা ইউরোপ আমেরিকাতে থাকে, তাদের সাথে কিন্তু তুমি সরাসরি যোগাযোগ করতে পারছো দুটো উপায়ে, ভয়েসের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে। এই যে বিপ্লবটা এসছে, এটা কিন্তু ইন্টারনেট আবিষ্কারের ফলেই সম্ভব হয়েছে। এই জন্যই বলা হয়েছে যে এই ইন্টারনেটের আবিষ্কারটা এমন একটা বিপ্লব নিয়ে এসে দিয়েছে আমাদের যোগাযোগের ক্ষেত্রে, যে এর আগে এমন কোনো আবিষ্কার এমন ধরনের বিপ্লব আমাদের যোগাযোগ ক্ষেত্রে নিয়ে আসতে পারেনি বা অবদান রাখতে পারেনি। The innovation of the telegraph, telephone, radio and computer set the stage of this underproceed integration of capabilities. অর্থাৎ আমাদের যোগাযোগের যে মাধ্যমগুলো, সেই যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে সর্বপ্রথম আমাদের আবিষ্কার হয়েছিল কি? রেডিও, তারপরে টেলিগ্রাফ, ফার্স্ট টেলিগ্রাফ, তারপর রেডিও, দেন টেলিভিশন, এবং সর্বশেষ বিপ্লব ঘটিয়েছে কি? আমাদের এই ইন্টারনেট। টেলিগ্রাফ, টেলিফোন, রেডিও বা টেলিভিশন, এগুলোতে যত না আমাদের এই কমিউনিকেশনে বৈচিত্র্যতা নিয়ে এসছে বা বিপ্লব ঘটিয়েছে, তার চেয়ে বহুগুণে বিপ্লব ঘটিয়েছে আমাদের এই ইন্টারনেটের আবিষ্কার। সো ইন্টারনেটের সম্পর্কে এটুকুই লিখলে তোমাদের যথেষ্ট। ইন্টারনেটের ফার্স্ট যে টপিকসটা আমাদের আছে সেটা হচ্ছে কি? হিস্ট্রি অফ কম্পিউটিং অ্যান্ড ইন্টারনেট।
ইন্টারনেট থেকে এতক্ষণ ইন্টারনেটের ওপর টপিক্সটার উপর যেটুকু পড়ালাম এটুকুই তোমরা পড়বে। আমার মনে হয় ইট উইল বি অ্যানাফ ফর ইট। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা কি দেখো, সেটা তোমাদের নোটটা তোমাদের কাছে আছে সেকেন্ড পেজে, সেকেন্ড পেজে একটা টপিক্স আছে, সেটা হচ্ছে ইন্টারনেট যে সকল সার্ভিস প্রোভাইড করে তার কতগুলো উদাহরণ। দ্য ইন্টারনেট প্রোভাইড ডিফারেন্ট অনলাইন সার্ভিস, সাম এক্সাম্পল ইনক্লুড, অর্থাৎ আমাদের এই ইন্টারনেট কতগুলো অনলাইন সার্ভিস দিয়ে থাকে, যেগুলোর মধ্যে রয়েছে নাম্বার 1 ওয়েব। আমরা সবাই এখন এই জিনিসটার সাথে পরিচিত, ওয়েবসাইট, তাই না? তোমরা পরিচিত। এখানে ওয়েবটাকে কি বলেছে দেখো, a collection of billion of web pages that you can view a web browser with a web browser। অর্থাৎ এই ওয়েবটা হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত, এবং তোমার কম্পিউটারে যদি একটা ব্রাউজার থাকে, সাধারণত ব্রাউজার একটা সফটওয়্যার নিজেও, যেটা দিয়ে আমরা এই ওয়েব পেজগুলোতে অ্যাক্সেস করতে পারি বা ওয়েব পেজগুলো দেখতে পারি। নাম্বার 2 ইমেল। দিস ইজ a very important role of internet। আমি বলব এই ইমেলটাও কিন্তু একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। এখন আমার মনে হয় তোমরা হাতে লেখা চিঠির সংখ্যা খুবই হাতে গোনা। এটা এখন প্রায় বিলুপ্তির পথে। এর মূল কারণই হচ্ছে এই ইমেলের ইনভেনশন বা ইমেলের আবিষ্কারের কারণে। ইমেল দেখো এটা কি বলছে, দ্য মোস্ট কমন মেথড অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজ অনলাইন। অর্থাৎ অনলাইনে কোনো মেসেজকে আদান প্রদানের ক্ষেত্রে ইমেলের গুরুত্ব অপরিসীম। একটা ইমেলের মাধ্যমে একটা ইমেল করতে তোমার সময় লাগবে হাইস্ট 10 থেকে 15 মিনিট, এবং এটা পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছতে সময় লাগবে ঠিক সেরকমই হাইস্ট 5 থেকে 10 মিনিট। তাহলে তুমি কি একবার ভাবতে পারছো যে কি ধরনের একটা বিপ্লব ঘটে গেছে এই সারা বিশ্বে এই ইন্টারনেট আবিষ্কারের ফলে? তুমি হয়তো রাজশাহীর কোনো একটা অফিসে বসে আছো, তোমার কোনো প্রোডাক্টের প্রয়োজন, তুমি আমেরিকার একটা কোম্পানির কাছে তুমি সেই প্রোডাক্টটার অর্ডার প্লেস করবা। একটা জাস্ট ইমেল করে তাদেরকে একটা ইমেল করলে 10 মিনিটের মধ্যে তারা একটা তোমার মেলটা পেয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে তাদের স্টকে যদি সেই প্রোডাক্টটা থাকে সঙ্গে সঙ্গে তারা রিপ্লাই দিবে তোমাকে যে হ্যাঁ, তোমার চাহিদা মতো আমরা এই প্রোডাক্টটা তোমাদেরকে সাপ্লাই দিতে পারবো। এটা দেখো কত বড় একটা বিপ্লব নিয়ে এসছে প্রত্যেকটা ক্ষেত্রে। এটাও আমাদের বিশেষ করে অফিসিয়াল যে কমিউনিকেশনগুলো হয়, বিজনেস যে কমিউনিকেশনগুলো হয়, সেই কমিউনিকেশনগুলোর ক্ষেত্রে ইমেলের অবদান অপরিসীম। নেক্সট দেখো, তোমরা অনেকেই হয়তো এটার সঙ্গে পরিচিত এবং অনেকেও ভালোবাসো এই জিনিসটাতে, সেটা হচ্ছে অনলাইন গেমিং। অর্থাৎ এখন কিন্তু এটা বেস্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিং, বিশেষ করে টিনেজারদের মধ্যে এই জিনিসটা বেশ পপুলার আমি বলবো।
শুধু টিনেজার না, অনেক বয়স্কদের মধ্যেও এই জিনিসটা আছে। অনলাইন গেমিং এটা একটা বলতে পারো যে অনেকটা খুব মজার একটা বিষয়। অনলাইন গেমিংয়ে মজা হচ্ছে যে ধরো তুমি একটা রেসিং গেম খেলছো, একটা কার রেসিং গেম খেলছো, এখানে তুমি আরও মাল্টিপল প্লেয়ার এখানে যোগ করতে পারো, তোমার সাথে আরও 5-6 জন কম্পিটিশন করবে। এই কম্পিটিশন করলে তুমি যদি উইন করো তাহলে তোমার জন্য কিছু রিওয়ার্ড থাকবে। এই গেমগুলো খেললে তোমরা তখন বুঝবে যে এটাতে কি একটা মানে অন্যরকম একটা মজা আছে। এখানে কি বলছে দেখো, অনলাইন গেম দ্যাট অ্যালাউ পিপল টু প্লে উইথ অ্যান্ড এগেনস্ট ইচ আদার ওভার দ্য ইন্টারনেট, যেটা আমি তোমাদেরকে এখন বললাম যে এই অনলাইন গেম তোমাকে যে সুবিধাটা দেয়, তুমি একা একা একটা গেম খেলতে পারো অথবা অপোনেন্ট হিসেবে, অর্থাৎ আরেকজনকে অপোনেন্ট হিসেবে তুমি বেছে নিয়ে অনলাইনে তার সাথে তুমি কম্পিটিশন করতে পারো। সফটওয়্যার আপডেট, ইটস ওয়ান অফ দ্য মেজর টুলস। এটা খুব দরকারি একটা জিনিস। আমরা যারা প্রাত্যহিক প্রফেশনালি কম্পিউটার ইউজ করি তাদের জন্য এই সফটওয়্যার আপডেটটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমার এই যে ল্যাপটপে এখন আমি ভিডিওটা করছি, আমার এই ল্যাপটপে একটা অপশন আছে আপডেটস। এই আপডেটসটা আমি দিয়ে রাখি এবং মাঝে মধ্যে চেক করি যে কোনো সফটওয়্যারের আপডেট আমার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থাকে সেটা অটোমেটিকলি সেখানে আপডেট হয়ে যায়। এখানে শুধু আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে অটো আপডেটটা আমাকে অ্যাক্টিভ করে দিতে হয়, তাহলে আমি যতক্ষণ অনলাইনে থাকি ততক্ষণ এটা অটো আপডেট, আমার সফটওয়্যারগুলো অটো আপডেট হতে থাকে। এখন তোমরা সবাই স্মার্টফোন বা মোবাইল ডিভাইস তোমরা ইউজ করো এবং এখন ম্যাক্সিমামই তোমরা আমি বলবো বেশিরভাগ তোমরা স্মার্টফোনগুলো ইউজ করো। তো এখানেও কিন্তু ইন্টারনেটের অবদান যথেষ্ট রয়েছে। আজকে তোমাদেরকে যে এই ভিডিও ক্লাসটা আমি তোমাদেরকে দিব সেটা কিন্তু দেখতে হলে তোমাদের কি লাগবে, একটা স্মার্টফোন লাগবে। স্মার্টফোন অথবা একটা কম্পিউটার লাগবে, একটা ইন্টারনেটের লাইন থাকতে হবে, তাহলেই তোমরা আমার এই ভিডিও ক্লাসটা তোমরা দেখতে পাবে। এখানে যেটা বলেছি দেখো, নাও মোবাইল ডিভাইসেস সাচ এস tablets and smartphone make it possible for people to be connected to the internet all time। অর্থাৎ এখন যে সমস্ত গ্যাজেটগুলো বাড়িয়েছে, ডিভাইসগুলো বেরিয়েছে, তার মধ্যে ধরো তোমার স্মার্ট মোবাইল ফোন আছে, ট্যাব আছে, এগুলো দিয়ে তুমি সবসময় নেটের সাথে কানেক্ট থাকতে পারো। এখন তো আমাদের দেশে এখন অনেক সহজ হয়ে গেছে ইন্টারনেট অ্যাক্সেস করার। এখন ডাটা প্যাক কিনে তুমি সবসময় কিন্তু ইন্টারনেটের সাথে অ্যাক্সেস থাকতে পারছো। এগুলো তো তোমাদের প্র্যাকটিক্যালি এখন খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছে, কাজে বোঝার আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। সো we have completed the first topics, that is the story of computing and internet. So আজকে আমি আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এই দুটো টপিকসই তোমাদের আলোচনায় আমি রেখেছি। পরবর্তীতে আর এর পরের ক্লাসে বাকি দুটো টপিকস আমরা আলোচনা করব। নেক্সট টপিক যেটা ছিল সেটা কি ছিল তোমাদের মনে আছে আশা করি। নেক্সট টপিক ছিল আমাদের
রোলস অফ কম্পিউটার্স ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ কম্পিউটারের আমাদের এই সমাজে বা সামাজিক ব্যবস্থাপনায় কম্পিউটারের ভূমিকাটা কী। তাহলে আমরা দেখি। তবে এখানে আমি বলবো যে এক্ষেত্রে তোমাদের কোশ্চেনটা এমন হতে পারে যে ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইন নার্সিং। যেহেতু তোমরা নার্সিং প্রফেশনে আছো, সুতরাং এটা জানা তোমাদের জন্য খুবই জরুরি যে নার্সিং প্রফেশনে কম্পিউটারটা কীভাবে তোমাদের নার্সিং প্রফেশনকে প্রভাবিত করছে বা কীভাবে তোমরা এই কম্পিউটার ব্যবহার করে তোমাদের নার্সিং প্রফেশনে তোমরা সুবিধা পেতে পারো। দেখো আজকে বলছে যে several different tasks in the nursing field are now easier and more comfortable to do, which directly influence the proper treatment of patient. অর্থাৎ তোমরা যে পেশেন্টগুলো ডিল করছো, এই পেশেন্ট ডিলের ক্ষেত্রে তোমাদের যে কাজগুলো আছে, কম্পিউটারের নতুন নতুন টেকনোলজি ইউজ করে বা ব্যবহার করার মাধ্যমে এই কাজগুলোকে আরও সহজতর করে দিচ্ছে। সেটা কেমন? দেখো, তোমরা এখন ইসিজি যে করো, ইসিজির মধ্যেও কিন্তু একটা চিপ লাগানো থাকে। কম্পিউটারে যেমন চিপ লাগানো থাকে, ঠিক সেরকম ইসিজি মেশিনগুলোর মধ্যেও একটা চিপ লাগানো থাকে। এই কোনো রোগীর তার হার্টের কন্ডিশনটা যখন তোমরা দেখতে চাও, তখন এই ইসিজি মেশিনটা তোমরা সাধারণত ইউজ করা হয়ে থাকে। আবার আরও অনেক হায়ার গ্রেডের মেশিনস আছে যেগুলো ব্যবহার করা হয় একটা পেশেন্টের ক্ষেত্রে। যেমন তার একটা উদাহরণ দিই আমি, এমআরআই। এই এমআরআই মেশিনের মাধ্যমে, এমআরআই যে ডিভাইসটা আছে, এই এমআরআই মেশিনের মাধ্যমে মানুষের ভেতরের কন্ডিশন, যে কোনো অর্গানের কন্ডিশনটা আমরা খুব সহজেই স্ক্রিনে দেখতে পাই। এটাও কিন্তু এই যে কম্পিউটার যে আবিষ্কার হয়েছে, কম্পিউটার টেকনোলজির এই পার্ট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। ধরো একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা পেশেন্ট তোমরা পেলা, সেই পেশেন্টকে প্রথমেই ডাক্তার যেটা সাজেস্ট করে, তার একটা ব্রেন স্ক্যান করতে বলে, এবং সেক্ষেত্রে তারা এমআরআই একটা স্ক্যান করতে বলে, যার মাধ্যমে বোঝা যায় যে তার ব্রেনে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা বা কোনো রক্ত জমাট বেঁধেছে কিনা। এই কাজগুলো এখন সহজ হয়েছে এই কম্পিউটারের ব্যবহারের মাধ্যমে। কম্পিউটারের বিভিন্ন ডিভাইস আছে, সেই ডিভাইসে যে কম্পিউটারের যেভাবে কাজ করে, ঠিক ডিভাইসগুলো তেমনভাবেই কাজ করে। এখানে এটাই বলা হয়েছে আসলে। দেখো কি কি টাস্ক লাইক রিভিউইং ক্লিনিক্যাল রেকর্ড, stock of medicine and other procedure are now done in a matter of minutes with the aid of computer. অর্থাৎ এখন যে কাজগুলো সাধারণত কম্পিউটারের মাধ্যমে তোমাদের হসপিটালগুলোতে করা হয়, এর ইমপ্লিমেন্টেশন আমি নিজে দেখেছি। সেটা হচ্ছে আমাদের দেশেই ঢাকার কিছু প্রাইভেট হসপিটালে, যেখানে বলছে ক্লিনিক্যাল রেকর্ড বলতে কি বোঝায়, একটা পেশেন্টের ক্লিনিক্যাল রেকর্ড। এটা যেটা করা হয় যখন তুমি ঢাকার কোনো বড় প্রাইভেট হসপিটাল লাইক ইউনাইটেড অর
তোমার অ্যাপোলো, এই ধরনের ইনস্টিটিউটে, এই ধরনের প্রাইভেট হসপিটালগুলোতে যখন তুমি যাবে তখন তোমার প্রথমে রেকর্ড নেওয়া হবে, অর্থাৎ তোমার কাছে তোমার যে প্রবলেমগুলো, যে শারীরিক যে প্রবলেমগুলো, তার একটা ডাটাবেস বা পেশেন্ট রেকর্ড বলে এটাকে, তারা সেটাকে প্রিজার্ভ করবে, যাতে তুমি নেক্সট টাইমে আসলে ডাক্তার দেখে নিতে পারে যে পূর্বে তোমার সমস্যাগুলো কী ছিল আর সেই সমস্যাগুলো এখন কতটা ইমপ্রুভ করেছে। আরেকটা জিনিস দেখো যে মেডিসিন স্টক, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তোমাদের মেডিকেলের প্রত্যেকটা ওয়ার্ড ভাগ করা হচ্ছে, এবং সেই ওয়ার্ডগুলোতেও প্রতি মাস বা প্রতি মাসে একটা নির্দিষ্ট সংখ্যক মেডিসিন সাপ্লাই দেওয়া হয়। সেক্ষেত্রে সাপ্লাইটা দেওয়া হয় কিসের উপর বেস করে, যে তোমার স্টকে, এক্সিস্টিং স্টকে কতটা মেডিসিন আছে। ধরো আজকে হচ্ছে অগস্ট মাসের 28 তারিখ, আমি চাচ্ছি, আমি একটা রিকুইজিশন দিলাম আমার সেই ডিপার্টমেন্ট হেড বরাবর, যে আগামী সেপ্টেম্বর মাসে আমার সেপ্টেম্বর মাসটা পুরো চালাতে আমার কি কি মেডিসিনের প্রয়োজন পড়বে। তো এই যে স্টকের হিসাব নিকাশটা, এই হিসাব নিকাশটা কিন্তু এখন সাধারণত কম্পিউটারে করা হয়ে থাকে। তবে সরকারি হাসপাতালগুলোতে আমি জানি না যে এখনও ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি না, তবে প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু এই ইমপ্লিমেন্টেশনগুলো হয়। ইভেন কি আমি দেখেছি লক্ষ্মীপুরে একটা দোকান, আমার নাম মনে পড়ছে না রাইট নাও, আমি ওষুধ একটা ড্রাগ কিনতে গিয়েছিলাম। ফার্স্টে তারা কম্পিউটারে সার্চ দিয়ে দেখলো যে ড্রাগটা তাদের স্টকে অ্যাভেলেবল আছে কিনা। তারা যখন দেখলো যে হ্যাঁ ড্রাগটা অ্যাভেলেবেল আছে, তখন তারা আমাকে দিল, এবং দেওয়ার সাথে সাথে আমাকে একটা রিসিটও তারা দিল। সেখানে যেটা আছে যে ড্রাগটার প্রাইস কত, ড্রাগটার প্রোডাকশন ডেট কত, এক্সপায়ারি ডেট কবে, এই সমস্ত কিছু ইনফরমেশন ছিল। তো এটা কিন্তু এই কম্পিউটারের জন্যই সম্ভব হয়েছে। এটার জন্য একটা স্পেশাল সফটওয়্যার ইউজ হয় সাধারণত। সেই সফটওয়্যার নিয়েও আমি তোমাদের সাথে কথা বলবো পরবর্তীতে, যদি সময় বা সুযোগ আমার হয়। লাস্টে কি বলছে দেখো, দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইন নার্সিং আর ভার্চুয়ালি এন্ডলেস, অর্থাৎ নার্সিংয়ের ক্ষেত্রে কম্পিউটারের যে ব্যবহার, এটা আসলে অপরিসীম। এটা বলে শেষ করা যায় না যে এর ব্যবহার কত রকমের হতে পারে। চলো আমরা একটু দেখি। হ্যাঁ, স্টক অফ মেডিসিন ফার্স্টে এখানে উল্লেখ করেছে, যেটা যে স্টক অফ মেডিসিন। আমি তোমাদেরকে তো আগে কিছুটা বলে দিয়েছি, এখানে একটু আমরা দেখে নিই কী লেখা আছে। One of the major advantages of computers in nursing is that a basic system permits the nurses to have an updated record of the medicine the hospital have in stock. অর্থাৎ এখনকার দিনে নার্সদের যে সুবিধাটা হয়েছে এই কম্পিউটার আসার ফলে, তারা খুব সহজেই দেখতে পায় যে তার ডিপার্টমেন্টের যে জরুরি ওষুধগুলো, মেডিসিনগুলো লাগবে, সেই ওষুধগুলোর স্টক যথেষ্ট পরিমাণে আছে কি না। Therefore,
when making inventories, যার ফলে যখন তোমরা ইনভেন্টরিজ মিনস রিকুইজিশন, অর্থাৎ যখন তুমি পরবর্তীতে তুমি মেডিসিন চাবা তোমার ডিপার্টমেন্ট হেডের কাছে, সেটাকে বলা হয়েছে এখানে যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। Therefore, when making inventories, the process is much faster and accurate in order to always have full stock of all medicine needed to treat a patient. অর্থাৎ এই যে ইনভেন্টরি সিস্টেম কম্পিউটার থাকার কারণে হচ্ছে কি, এর দ্বারা তুমি একটা সঠিক রিকোয়ারমেন্ট তুমি তোমার সুপিরিয়র বা ডিপার্টমেন্ট হেডকে দিতে পারছো, যার দ্বারা তুমি তোমার ওয়ার্ডে ভর্তিকৃত পেশেন্টকে সঠিকভাবে সেই ওষুধগুলো সাপ্লাই দিতে পারছো, যাতে পেশেন্টরা কোনো মেডিসিনের অভাব বোধ না করে বা ডিপ্রাইভ না হয়। এটাও কিন্তু এক ধরনের আমি বলবো যে ক্রেডিট। যদি তুমি খুব ভালো একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারো, সেক্ষেত্রে তোমার ডিপার্টমেন্ট যেমন লাভবান হবে, তেমনি আমাদের এই হসপিটালে যারা আসে, যে সকল পেশেন্ট ট্রিটমেন্ট নিতে আসে, তারাও সময় মতো ওষুধগুলো পাবে। সেকেন্ড দেখো ক্লিনিক্যাল রেকর্ড, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, যে কম্পিউটার অ্যালাউ নার্সেস টু গেট দ্য পেশেন্ট ক্লিনিক্যাল রেকর্ড ইন এ ম্যাটার অফ মিনিটস। আমি যেটা বলছিলাম যে এই ক্লিনিক্যাল রেকর্ড সিস্টেমটা যদি চালু থাকে, তাহলে উইদিন এ মিনিট তোমরা সেই পেশেন্টের ক্লিনিক্যাল রেকর্ড তুমি ভিউ করতে পারবে। অর্থাৎ এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই যে আমার ফাদারকে অ্যাপোলো হসপিটালে ভর্তি করাতে হয়েছিল একটা অ্যাক্সিডেন্টের কারণে। তো তখন প্রথমবার যখন আমরা ভর্তি করালাম, তখন তারা একটা ক্লিনিক্যাল রেকর্ড তৈরি করে ফেললো যে আমার ফাদারের কী কী প্রবলেম। নেক্সট ডে তারা বললো যে আপনারা আবার 6 মাস পরে আমাদের সাথে আরেকবার একটা অ্যাপয়েন্টমেন্ট করেন। তো আমরা 6 মাস পরে যখন আবার আমার বাবাকে নিয়ে গেলাম সেই ডক্টরের কাছে, প্রথমে তিনি সেই ক্লিনিক্যাল রেকর্ডটা তার নার্স যে হেল্পিং যে নার্স ছিল ওনাকে বললেন, উনি যে ওনার ক্লিনিক্যাল রেকর্ডটা তুমি আমাকে দেখাও। তখন সেই নার্সটা উইদিন এ মিনিট জাস্ট, ওখানে যেটা হয় যে একটা পেশেন্ট আইডি কোড থাকে, সেই পেশেন্ট আইডি কোডটা ইউনিক হয়, অর্থাৎ সব পেশেন্টের আইডি কোড একরকম না, প্রত্যেকটা পেশেন্টের আইডি কোডটা এক রকমের হয়। সেই আইডি কোড ব্যবহার করে সেই আইডি কোডটা কিন্তু আবার পেশেন্টদের দিয়ে দেওয়া হয়। তো যখন আমরা পেশেন্টের আইডি কোডটা বললাম, উইদিন এ মিনিট সেই রেকর্ডটা প্রিন্ট করে ডক্টরকে উনি দিলেন। তখন ডক্টর রিভিউ করলেন যে পূর্বে তার সমস্যা কী ছিল, তারপরে উনি জানতে চাইলেন যে এখন এই সমস্যাগুলোর অবস্থাটা কেমন, কতটা ইমপ্রুভ করেছে। তো ক্লিনিক্যাল রেকর্ডের আমরা যদি কম্পিউটারে ক্লিনিক্যাল রেকর্ড ইউজ করতে পারি, তাহলে এটা কিন্তু অনেক সুবিধা রয়েছে, যে রোগীরকে ঠিক মতো অ্যাসেস করার ক্ষেত্রে এটা একটা বিশেষ ভূমিকা পালন করে এবং এতে সময়ও কিন্তু কম ব্যয় হয়। এটি বলেছে দেখো, কম্পিউটার অ্যালাউ নার্সেস টু গেট দ্য পেশেন্ট clinical records in a matter of minutes. It's not necessary for nurses to wade through a stack of paper files anymore. অর্থাৎ পূর্বে যেটা হতো, একটা নার্স
বা নার্স বা ডাক্তারকে একটা পেশেন্টের রেকর্ড খুঁজে বের করতে অনেক কাগজ, অনেক ফাইলপত্র ঘাটাঘাটি করতে হতো এবং সেটা বেশ সময় সাপেক্ষ ছিল, সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল অ্যাকচুয়ালি। তো এখন দেখো এই কম্পিউটার আসার ক্ষেত্রে বা কম্পিউটার ইমপ্লিমেন্টেশনের জন্য ক্লিনিক্যাল রেকর্ডটা আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু একজন নার্স প্রোভাইড করতে পারছে। এটা আমি বলবো একটা খুব খুব ভালো একটা ব্যাপার, যা কিনা আমাদের সময়গুলোকে বাঁচাচ্ছে। And last of all, improving patient treatment and follow-up. অর্থাৎ শেষের যে সুবিধাটা কম্পিউটার ব্যবহার করে আমরা পাই সেটা হচ্ছে ইমপ্রুভিং পেশেন্ট ট্রিটমেন্ট অ্যান্ড ফলো-আপ। অর্থাৎ পেশেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ইমপ্রুভমেন্ট এবং ফলো-আপের ক্ষেত্রে যেটা ইমপ্রুভমেন্ট সেটা সম্ভব হয়েছে, এখন সম্ভব হয়েছে এই কম্পিউটারের কারণে। সেটা আমি একটু আগেই বললাম যে যদি পেশেন্ট রেকর্ড আমরা ক্রিয়েট করতে পারি কম্পিউটারে, তাহলে খুব সহজেই এই জিনিসটা পরবর্তী নেক্সট যে জিনিসটা আমি তোমাদেরকে পড়াচ্ছি এখন, যে ইমপ্রুভিং পেশেন্ট ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ, এইটা সম্ভব হবে। কীভাবে সম্ভব হবে দেখো, নার্সেস আর নাও uses computerized health record to record and review prescribed medicines. অর্থাৎ এখনকার নার্সরা এই কম্পিউটারাইজড হেলথ রেকর্ড দেখে এবং সেখানে কী ধরনের ওষুধ সেই ডক্টর প্রেসক্রাইব করেছে সেটা দেখে খুব সহজেই তারা পেশেন্টকে সেই ওষুধটা প্রোভাইড করতে পারে। They also use software programs and apps to manage patient. অর্থাৎ এখানে বলেছে যে বিভিন্ন রকমের সফটওয়্যার এখন মেডিকেলগুলোতে বা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই পেশেন্টের বিভিন্ন ধরনের অসুবিধাগুলো দূর করার জন্য। তো মাই ডিয়ার ফেলো স্টুডেন্টস, আমি আশা করছি আমি যে টপিকসগুলো আজকে ফার্স্ট চ্যাপ্টারের যে টপিকসগুলো আমি পড়ালাম, মূলত প্রথমে আমরা কি পড়লাম? প্রথমে আমরা পড়লাম যে হিস্ট্রি অফ কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট। অ্যান্ড সেকেন্ড টপিকসটা আমাদের কী ছিল? রোল অফ কম্পিউটার ইন আওয়ার সোসাইটি। তো এখানে আমি তোমাদেরকে ইম্পর্টেন্স বেসিসে যেটা পড়ালাম যে ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইন নার্সিং। অর্থাৎ আমার যেটা ধারণা যে তোমাদের ফাইনালে যদি কোশ্চেন হয় তাহলে হয়তো এটাই বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই কোশ্চেনটাই তোমাদেরকে এইটাই আগে পড়ালাম। এরপরে আমরা সোসাইটিতে কম্পিউটারের যে অবদান সেটা আমরা অবশ্যই পড়ব। সেটাও আমাদেরকে জানা দরকার যে সোসাইটিতে কম্পিউটারের অবদান কী কী রয়েছে। তো আগামী ক্লাস পর্যন্ত আজকে আমি এ পর্যন্তই তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। আগামীতে নেক্সট দুটো টপিকস নিয়ে আমরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার আশা করছি ইনশাল্লাহ। তো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আবারও বলছি যে ভিডিও ক্লাসগুলো দেখবে এবং দেখার পরে প্রত্যেকে নিজের নাম এবং রোলটা অবশ্যই মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাবে, তাহলে আমি সেটাকে তোমাদের
ক্লাসে উপস্থিতি বা অনুপস্থিতি হিসেবে কাউন্ট করব। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ক্লাসে উপস্থিতির একটা পার্সেন্টেজের ওপর কিন্তু ভিত্তি করে যে তোমরা পরীক্ষা ফাইনাল পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে কি না। কাজেই তোমাদের সবাইকে আমি আবারও বলছি, তোমরা অবশ্যই আমার এই ক্লাসগুলোকে ফলো করবে, দেখবে, এবং কোনো জায়গায় কোনো বোঝার সমস্যা থাকলে আমাকে তোমরা ওভার দ্য মোবাইল ফোনে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাকে তোমরা সবাই ইনফর্ম করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা সবাই।